ঈদের পর প্রথম কার্যদিবসে ডিএসইর সূচকে ধস, ৩ শতাধিক কোম্পানির দরপতন, ব্যাংকে গ্রাহক উপস্থিতি কম। আইএমএফের প্রস্তাবিত করমুক্ত আয়ের সীমা বাস্তবসম্মত নয়, মত বিশেষজ্ঞদের, বোঝা বাড়বে মধ্যবিত্তদের ওপর। প্রস্তাবিত 5টি ব্যাংকের বাইরে একীভূতকরণ নয়, জানালো বাংলাদেশ ব্যাংক, বাকিগুলোর বিষয়ে পরের সিদ্ধান্ত। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ঈদের পর সোমবার ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছে। ব্যাংক পাড়ায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছিল ঈদের আমেজ, তবে গ্রাহক উপস্থিতি কম। এদিকে ছুটির পর প্রথম কার্যদিবসেই বড় ধরনের দরপতন দেশের 2 শেয়ার বাজারে। কমেছে ডিএসইর 85% প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষের মোট 5 দিনের ছুটি শেষে সোমবার থেকে লেনদেন শুরু হয়েছে ব্যাংকগুলোতে। কাজে যোগ দিয়েই কুলস বিনিময় করেছেন কর্মজীবীরা। সকাল থেকে ব্যাংকের লেনদেন শুরু হলেও গ্রাহকের চাপ ছিল কম। এতে অল্প সময়ে ও কোনো জটিলতা ছাড়াই ব্যাংকের কাজ সেরেছেন গ্রাহকরা। 10 বছরের একটা সঞ্চয়পত্র ছিল, ওটাকে আজকে ক্লোজ করে ম্যাচিউর করলাম। কোনো ভিড়াভিড়ি নাই, খুব সহজেই করা গেছে। হাতে টাকা ছিল না, ব্যাংকে আসছি টাকা উঠানোর জন্য, এখন টাকা উঠেছি। অন্যান্য দিন আসলে আমরা যেরকম ভিড় দেখি, আসলে সেই তুলনায় কোনো ভিড়ই নেই। ঢাকায় চাকরি করেন বা অন্য ব্যবসা বাণিজ্য করেন, তারা কিন্তু ঢাকা শহরে আসা শুরু করেছেন এবং আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে লোকজন পুরো ঢাকার কর্মচাঞ্চল্য ফিরে আসবে এবং আমাদের ব্যাংকিং পরিমণ্ডলেও যে কর্মচাঞ্চল্য ছিল সে আগামী সপ্তাহ নাগাদ প্রথম দিকের থেকেই পুরো কর্মচাঞ্চল্য শুরু হবে। এদিকে ছুটি শেষে শেয়ার বাজারের প্রথম কার্যদিবসে দেখা গেছে বড় দরপতন। লেনদেন নেমেছে 300 কোটি টাকার ঘরে। দরপতন হয়েছে 85% প্রতিষ্ঠানের শেয়ার। এছাড়া ব্রোকারেজ হাউসগুলোতেও বিনিয়োগকারীদের উপস্থিতি কম। ঈদের পর তো আজকে শুরু হলো এবং আজকে তো অনেক খারাপ। ঈদের পর ধারণা ছিল যে হয়তো একটু আপ ট্রেন্ডে থাকবে, কিন্তু সেটা হয়তো 1 মিনিটও টিকে নেই। ডাউন ট্রেন্ডে, কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আছে। ঈদের ছুটি শুরু হওয়ার আগে টানা 3 কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিল 2 স্টক এক্সচেঞ্জ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক, পদ্মা ও ন্যাশনাল ব্যাংকের বাইরে আপাতত অন্য কোনো ব্যাংক একীভূতকরণ করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। তিনি জানান, যেসব ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে সেগুলো সমাধান করতে হবে। আপাতত অন্য কোনো ব্যাংক একীভূতকরণ করা হবে না, পরে চিন্তা করা হবে আর কোনো ব্যাংক একীভূতকরণ করা যায় কিনা। পদ্মা ও এক্সিম ব্যাংকের একীভূতকরণের ঘোষণার পর তালিকায় এসেছে বেসরকারি, সরকারি আরও ডজন খানেক ব্যাংকের নাম। বিশ্লেষকরা বলছেন, শুধু দুর্বল ব্যাংক একীভূতকরণ করেই সুশাসন ফেরানো সম্ভব হবে না। এই খাতে ব্যবস্থা নিতে হবে দায়ী পরিচালকদের বিরুদ্ধেও। এই 5টা ব্যাংকের একীভূত সম্পন্ন না হওয়া পর্যন্ত আর কোনো নতুন একীভূত প্রস্তাব আমরা গ্রহণ করব না, আর কি কার্যক্রম নিব না। কৃষি ব্যাংক, রাকাব, বিডিবিএল, সোনালী, ইউসিবিএল, ন্যাশনাল, তারপরে পদ্মা, এক্সিম, সিটি, বেসিক। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, তাই দেশবাসী স্বস্তিতে উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা বছরই নিত্যপণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কাজ করা হবে। তিনি জানান, রমজানে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। পাশাপাশি তেল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও নিম্নমুখী ছিল। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এসব নিত্যপণ্যের আমদানি পর্যায়ে নজরদারি থাকবে। এছাড়া কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিত্যপণ্যের বাজার নিয়ে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়। তিনি জানান, এলডিসি উত্তরণকালীন আগামী কয়েক বছর দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সময় রপ্তানি বাণিজ্যকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করতে চায় সরকার। আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে
সাধারণ যেটা আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেনগুলি আছে এগুলাকে আরও শক্তিশালী করব। উচ্চবিত্তদের নয় বরং মধ্যবিত্ত ও চাকরিজীবীদের ওপর করের বোঝা বাড়বে আইএমএফের প্রস্তাবে। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি ও ক্রয় ক্ষমতার বিচারে আইএমএফ প্রস্তাবিত করমুক্ত আয়ের সীমা বাস্তবসম্মত নয়। ব্যক্তি আয়করের সর্বোচ্চ হারও বাড়ানোর পক্ষে অর্থনীতিবিদরা। চলতি অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা পুরুষদের জন্য 3.5 লাখ টাকা, নারী ও প্রবীণদের জন্য 4 লাখ। চাকরিজীবীদের বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতা বাবদ পাওয়া 4.5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। সঞ্চয়পত্র সহ এনবিআর নির্ধারিত নানা খাতে বিনিয়োগে মোট আয়ের 0.03% পর্যন্ত কর রেয়াত মেলে। আইএমএফ জানিয়েছে এভাবে আয়করের হিসাব করা যুক্তিসঙ্গত নয়। নানা রকম ছাড় ও রেয়াতের কারণে কর্মকর্তাদের ক্ষমতা বাড়ে, কর ফাঁকির সুযোগ তৈরি হয়। করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণ করে সব ধরনের রেয়াত ও অব্যাহতি বাতিল করতে এনবিআরকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। গবেষণা সংস্থা সিপিডি বলছে অব্যাহতি ও রেয়াত বাতিল করলে করমুক্ত আয়ের সীমা আরও বাড়াতে হবে, না হলে চাপে পড়বেন কম আয়ের মানুষ। যদিও আইএমএফের সাবেক এই কর্মকর্তার মত ভিন্ন। অলরেডি 3.5 কিন্তু বেশি, আমরা সেটাকে 5-এ নিয়ে যাচ্ছি, তারপরে কমপ্লেন করার কিছু নাই। সরকারকে তো পয়সা তো কিছু দিতে হবে। সবাই যদি এক্সাম্পট ক্যাটাগরিতে থেকে যায়, সবাই যদি বেতন ট্যাক্সের বাইরে থেকে যায়, তাহলে করদাতা কে হবে? যারা স্বল্প আয়ের আছেন এবং ওই 1.5 লাখ টাকা বাড়লেও তাদের উপরে ট্যাক্সের চাপটা বাড়বে যদি অন্যগুলোকে নেওয়া হয়। একটা হিসাব করে আমরা কিন্তু তখন তাহলে ট্যাক্স ফ্রি যে ট্যাক্স এক্সাম্পটেড যে ইনকামটা আছে সেটাকে আরেকটু আমরা বাড়াতে পারি। বর্তমানে করমুক্ত আয় সীমার পর 1 লাখ টাকায় কর 5%, পরের 3 লাখে কর 10%। আইএমএফের প্রস্তাব করমুক্ত সীমার পর 3 লাখ টাকা পর্যন্ত কর হবে 10%, অর্থাৎ 5%-এর স্তর থাকবে না। যদিও ধনীদের আয়ে অর্থাৎ সর্বোচ্চ কর হার বাড়ানোর প্রস্তাব করেনি আইএমএফ, যা বর্তমানে 25%। বন্টনের ন্যায্যতাও নিশ্চিত করতে চাই। তাহলে তো আমাদেরকে যারা নাকি বেশি আয়ের মানুষ তাদেরকে আমাদের এই ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। কর্মকর্তারা জানিয়েছেন আইএমএফের এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.1%, এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। সংস্থাটি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এপ্রিলে এ তথ্য জানায়। আর আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 6.6% দাঁড়াতে পারে বলে জানায় এডিবি। ডলার সংকটের কারণে রপ্তানিকারকরা স্থানীয় সুতা ও কাপড় ব্যবহার করায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এছাড়া চলতি অর্থবছরে গড়ে মূল্যস্ফীতি 8.4% নেমে আসবে বলে আশা করছে সংস্থাটি। পাশাপাশি বাড়বে বেসরকারি পর্যায়ের ক্রয় ক্ষমতা। এদিকে অভ্যন্তরীণ চাহিদা, রপ্তানি খাতের উন্নতি এবং পর্যটন শিল্পে ভালো করায় এশীয় অঞ্চলের উন্নয়নশীল দেশে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি গড়ে 4.9% বাড়বে বলে আশা এডিবির। রোহিঙ্গা সহায়তার তহবিল ঘাটতিতে উদ্বেগ বাড়ছে। 2019 সালে চাহিদার বিপরীতে অর্থ মিলেছিল 75%, তবে গত 5 বছরে তা কমে দাঁড়িয়েছে 50%। এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা পরিস্থিতি সামাল দিতে দাতা সংস্থাগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ে কাটছাটের পরামর্শ দিচ্ছে সরকার। ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে বিশ্ববাসীর কাছে 85 কোটি 24 লাখ ডলারের চাহিদা দিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘ। এই অঙ্ক গত বছরের চেয়ে কম হলেও বিশ্বজুড়েই মানবিক সংকট থাকায় কত পাওয়া যাবে তা নিয়ে রয়েছে শঙ্কা। 2019 সালে 75, 20-এ 59, 21-এ 73, 22-এ 69 এবং সর্বশেষ 2023 সালে চাহিদার বিপরীতে সর্বনিম্ন 50% অর্থ পাওয়া গেছে রোহিঙ্গাদের জন্য। তহবিল ঘাটতির এ ধারা চলমান থাকলে আশ্রয় শিবিরে নতুন সংকট দেখা দিতে পারে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা। অপুষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং কিছু কিছু সাম্প্রতিক বিশ্লেষণ বলছে যে ধরা যাক 18-19-এ যেটি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছিল অপুষ্টির, বিগত 1-1.5 বছরে সেটা আস্তে আস্তে আবার বাড়ছে। তো সেটি একটি শঙ্কার জায়গা অবশ্যই, এবং বিশেষ করে জনসংখ্যা যেহেতু বাড়ছে ক্যাম্পে, কারণ দিনের শেষে যদি এই অপুষ্টিটা থেকে যায় দেখা যাবে একটা হচ্ছে যে শিশু মৃত্যুর হার বাড়তে পারে।
চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের মনোযোগ ধরে রাখাটাই চ্যালেঞ্জ মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় দাতা সংস্থাগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ে কাঁধছাঁটের পরামর্শ দিচ্ছে সরকার। যেহেতু রিসোর্স কনস্ট্রেন্টস আছে, তো আমরাও তাদেরকে বলি যে তোমরা ডুপ্লিকেশন বা ওভারল্যাপ বা অন্যান্য যে কিভাবে করলে পরে খরচটা একটু কমানো যায়, কেন জাতিসংঘের যে বিভিন্ন ইয়েগুলো আছে ওদের ওভারহেড কস্ট একটা বড় কস্ট, আমরা সবাই জানি সেটা। তো সুতরাং এগুলো যদি লোকাল ইয়েদের মাধ্যমে করা হয় তাহলে হয়তো অপারেশনাল কস্টটা কমায় আনা সম্ভব আমার মনে হয়। তো এগুলো করে হয়তো ম্যানেজ করতে হবে। এখন পরিস্থিতি মোকাবেলায় রোহিঙ্গাদের সামাজিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তের পরামর্শ দিচ্ছে জাতিসংঘ। তবে সরকারের দাবি এ ধরনের পদক্ষেপ প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1.5 মাস ধরে বিকল গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের 3টি পাম্প, ফলে বড় আবাদে যেতে পারছে না কৃষকরা, আবার ধানের চারা রোপণ করেও বিপাকে পড়েছেন অনেকে। জিকে প্রকল্পের আওতায় বেশিরভাগ এলাকায় বিকল্প পানির উৎস না থাকায় চলতি মৌসুমে চরম ভোগান্তিতে কৃষক। কুষ্টিয়ায় জিকে সেচ প্রকল্পের আওতায় প্রায় 11,140 হেক্টর জমিতে ধানসহ অন্য ফসল আবাদ করেন কৃষকরা। তবে এবার বোরো মৌসুম শুরু হওয়ার আগেই প্রকল্পের প্রধান স্টেশনের 3টি পাম্প বিকল হয়ে পড়ে। ধানের চারা রোপণ করে বিপাকে কৃষকরা। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে জমি। বিকল্প পানির উৎস না থাকায় সেচ দিতে পারছেন না চাষিরা। দ্রুত পানির ব্যবস্থা না হলে ফলন কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এই মাঠটা ধরেন যদি ঠিকমতো কেনাল পানি দেয় তাহলে শস্য আবাদ হয় না, আর শস্যর আবাদ করতে হয় তাহলে ধরেন 1 মাস পানি শর্ট। কিছু কিছু চাষি আছে বোরিং দিয়ে পানি দিচ্ছে, আর বাদ বাকি এখন কেনালে পানি আসায় বন্ধ রয়েছে। মাঠের আবাদের সমস্যা, মেলা দিকে সমস্যা, আপনার ধান লাগানো হচ্ছে না। এদিকে দীর্ঘদিন ধরে জিকের আওতাধীন এলাকায় বিদ্যুৎ চালিত সেচ পাম্পের লাইসেন্স দেওয়া বন্ধ ছিল। তবে আবাদ বাড়াতে কৃষকদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ক্যানেলে এই মুহূর্তে পানি না থাকলেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় যোগাযোগ রাখছে যাতে দ্রুত ওই মেশিনটা ঠিক করে পানি দ্রুত আনয়ন করা যায়। বিদ্যুৎ অফিসের সাথে ইতিমধ্যেই কথা বলে রেখেছি যত দ্রুত সম্ভব তাদেরকে বিদ্যুৎ সংযোগ দেওয়া। অনাবাদি জমি চাষের আওতায় আনতে জিকের পানির বিকল্প সব উৎস সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেহেতু মৌসুম চলে যাচ্ছে, ধান রোপণের টাইম শেষের দিকে প্রায়, এজন্যে আসলে স্থানীয় যে সোর্স ব্যবহার করে সেচ দেওয়া যায় সেই সমস্ত সোর্সই কৃষক যেন ব্যবহার করতে পারে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলায় জিকে প্রকল্পের পানি পান হাজারো কৃষক। তবে এবার পাম্প অচল থাকায় অনাবাদি অবস্থায় পড়ে আছে অনেক জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গায় খেতে অপরিপক্ক অবস্থায় শুকিয়ে যাচ্ছে ভুট্টা গাছ। ফিউজারিয়াম স্টক রট রোগ ছড়িয়ে পড়ায় ছত্রাকনাশক প্রয়োগ এবং প্রয়োজনে ক্ষেত পুড়িয়ে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। এতে লোকসানের আশঙ্কায় জেলার কয়েকশো চাষি। চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন গ্রামে বিস্তীর্ণ এলাকায় ভুট্টার চাষ করেছে চাষিরা। ফলন ভালো হলেও স্বস্তি নেই তাদের। গাছে গাছে পাতা মরে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে। 1 বিঘা জমিতে ভুট্টা আবাদে খরচ হয় প্রায় 35,000 টাকা, আর বিঘা প্রতি 50 মণ ভুট্টা পেলে লাভ হয় 15 থেকে 20,000 টাকা। কিন্তু খেতে রোগের আক্রমণে এবছর ফলন নিয়ে শঙ্কায় কৃষক। আমার 1 বিঘা ভুট্টা আছে, ভুট্টাটা গোড়াইতে পয়সে গাছ সহ মাটিতে বেঁকা হয়ে পড়ে আছে। ও ভুট্টা আমার কিছুই হবে না। কি রোগ যেটা ধরাই যাচ্ছে না, থোড়মুখী ওরা শেষ। বিঘা 20,000 টাকার বন্ধক নিয়ে হই শেষ। সে 3.5 বিঘা ভুট্টাই রোগ লিখে। চাষিদের ফসল রক্ষায় ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। বেশি আক্রান্ত ক্ষেতের গাছ পুড়িয়ে ফেলতেও বলা হচ্ছে। যেই জমিতে এবার ভুট্টা করা হয়েছে এবং যদি আক্রান্ত লক্ষণ থেকে থাকে, আগামী বছর যদি সেই জমিতে যেন আর ভুট্টা আবাদ না করা হয়, 1 বছর যেন মিনিমাম গ্যাপ দেওয়া হয়। আর যখন ভুট্টা যেটা লাগানো হবে সেটা যেন অনুমোদিত মাত্রায় যে ডিস্টেন্সটা দেওয়ার কথা 1 সারি থেকে আরেক সারি, এটা যেন মেনটেন করা হয়, তাহলে আশা করা যায় এটার থেকে আমরা রক্ষা পেতে পারবো। চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় ভুট্টার আবাদ হয়েছে 49,665 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সোমবার সকালে এশিয়ান ট্রেডে দেখা গেছে প্রতি ব্যারেল $90 কাছাকাছি ছিল। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে ইরানের হামলার পর তেলের দাম
বেড়ে যাবে বলেই ধারণা ছিল, তবে হয়েছে এর উল্টো। এদিকে ইসরায়েলের ওপর ইরান হামলার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের দামে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছিল। গত সপ্তাহের শেষে প্রতি ব্যারেল তেলের দাম $92 পর্যন্ত পৌঁছায়। গত অক্টোবর পর থেকে যা ছিল সর্বোচ্চ। এরপর কমে সেটি $90 নামে। সোমবার সকালে এর দাম আরও 20 থেকে 30 সেন্ট কমেছে। তবে এদিন হঠাৎ তেলের দাম কমে যাওয়ায় গুরুত্ব দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে ইসরায়েল পাল্টা হামলা চালালেই তেলের দাম আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আগে।